মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। দ্রুতই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান শিক্ষার্থীরা। কোনোখানে যেন কোনো বৈষম্য না থাকে, পাহাড়ে এক নীতি, সমতলে এক নীতি, এটা যেন না হয়। এই সংবিধান আমরা বদলাতে চাই এবং আমরা বাংলাদেশের মানুষের যেটা কল্যাণকর হয় সেই সংবিধান আমরা চাই, নতুন সংবিধান চাই। পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার পক্ষে সংস্কার কমিশন। রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা সহ জনবান্ধব বাহিনী গড়তে আসছে সুপারিশ। নতুন বছর বরণে কক্সবাজার সহ পর্যটন কেন্দ্রগুলোতে ঢল। 31st নাইটে আতশবাজি বন্ধে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এবং 15% বই দিয়ে বছরের প্রথম দিনে বিতরণ শুরু। সব বই হাতে পেতে লাগবে ফেব্রুয়ারি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। ফরহাদ, এখানে যারা জড়ো হয়েছেন তারা কোথা থেকে আসছেন এবং কি বলছেন তারা? মুক্তি, এখানে কিন্তু ইতোমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে একদম সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে ইতোমধ্যে জড়ো হচ্ছেন। এবং আমি যদি বলি যে এখানে যে মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচির সব রকম প্রস্তুতি কিন্তু এখানে ইতোমধ্যে নেওয়া হয়েছে, যেটি বিকেল 3টে নাগাদ শুরু হবে। একটু বলে রাখতে চাই যে আমরা দেখছি যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এই মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে যারা এখানে আজকে আসছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, যেসব শিক্ষার্থী এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান, সে সময় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রদের উপর, সাধারণ মানুষের উপর যেভাবে করে নির্মম নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যা চালিয়েছে, সে গণহত্যার বিচার তারা এখান থেকে দাবি করছে। এবং যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটির সপক্ষেই মূলত আজকে এখানে তারা অবস্থান নিতে আসছেন। এবং তারা বলছেন, আমরা এখানে দেখেছি যে অনেক শহীদ পরিবারের লোকজনও কিন্তু আসছেন। তাদের সঙ্গে কথা বলেছি। শহীদ পরিবারের লোকজন বলছেন যে তাদের পরিবারের যে সন্তান কিংবা যেই ব্যক্তিটি শহীদ হয়েছেন তার সেই স্বীকৃতিটা আসলে তারা চান। এবং এই যে তাদের সন্তান যে শহীদ হয়েছেন, সেই শহীদের যে জুলাই বিপ্লবের যে সেই আকাঙ্ক্ষা, শহীদি আকাঙ্ক্ষা, সেটি যেন বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হয়। তারা বলছেন যে সংবিধান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তুলেছে, এরকম কোনো সংবিধান যেন পরবর্তীতে আর কোনো রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট করে না তুলতে পারে, স্বৈরাচার করে না তুলতে পারে। সেজন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা কিন্তু আজকে এখানে সাধারণ শিক্ষার্থীরা, শহীদ পরিবারের লোকজন এবং আহত যারা এসছেন জুলাই বিপ্লবের আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু এই দাবিটি এখান থেকে তুলছেন। আমরা দেখছি যে এখানে ইতোমধ্যেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের এই কর্মসূচি নিয়ে তাদের কিছু ঘোষণা, তারা নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন যে প্রত্যেক থানা ইউনিট প্রোগ্রাম স্থলে পৌঁছে কোনো ব্যানার রাখবে না। তারপরে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা তারা কিন্তু এখানে ফলো করতে বলছেন। এবং তারা যে নির্দেশনাটি দিয়েছেন যে এখানে শৃঙ্খলিতভাবে, বিশেষ করে যেসব মেয়েরা, নারীরা যারা এখানে এই আজকের মার্চ ফর ইউনিটিতে অংশ নেবেন তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও কিন্তু তারা বলছেন। তো এই ছিল মুক্তি আমার কাছে শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি কর্মসূচির সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন শহীদ মিনার থেকে। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কুমিল্লায় কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা তো করেছি, এটা আমরা 91 সালে দেখেছি, 2001-এ করেছি, 96-তে করেছি। মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এসছে, যার ভোট দিয়ে চলে গেছে, কোনো ঝামেলা নাই, বিনা ঝামেলায়।
সুতরাং এইবারও আমরা আশা করি ইনশাল্লাহ সেই ধরনের একটা পরিস্থিতি আমাদের আসবে। আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে সেই ধরনের একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো, যাতে মানুষ সুন্দর করে তাদের নির্বিঘ্নে বিনা দ্বিধায় বিনা বাধায় তার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে। সেই এনভায়রনমেন্ট আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিতে পারবো। এই ব্যাপারে আমরা কনফিডেন্ট, টোটালি কনফিডেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা আছে। সবাই ক্যামেরা পার্সনরা এক পাশে এসে আমরা 5 মিনিট কয়েকটা শট নিয়ে আমরা চলে যাব। আমরা ফরমালি কয়েকটা ফুটেজ নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। 24 জুলাই আগস্টে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সারা দেশের ছাত্র জনতা। 18 জুলাই থেকে 5 আগস্ট ঢাকার রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকা অবরোধ করে রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। মাত্র 17 দিনে এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ শতাধিক আর আহত সহস্রাধিক। সেসব দিনের ঘটনা জানাবেন হাসিব বিল্লাহ। মালিবাগ রেলগেট মোড়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন এবং একসঙ্গে পুলিশ অবস্থান নিয়েছে এবং দুই পক্ষই মারমুখী অবস্থানে। পুলিশ এখানে প্রায় শতাধিক পুলিশ এই মাঝখানে আটকে আছে, কিন্তু দুই পাশেই অর্থাৎ মালিবাগ রেলগেট মোড়েও আন্দোলনকারীরা এবং ঠিক তার বিপরীত পাশেও মৌচাকেও বেশ কিছু সাধারণ মানুষও রয়েছে এবং আন্দোলনকারীরাও সেখানে অবস্থান নিচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের ভিতরে অনেক পুলিশ সদস্য অবস্থান করছেন, কারণ গতকালই এই ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়েছে। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এই রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায়। যদিও জুমার আগে কিছুটা এই বিক্ষোভকারীদের সংখ্যা কম ছিল, কিন্তু জুমার পরে তাদের সংখ্যা আরও বাড়তে দেখা গেছে। প্রায় 8 থেকে 10টি প্লাটুন বিজিবির সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারপরে আন্দোলনকারীদের নিবৃত্ত করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন। বেলা 1:15 এই সময়ে এই রামপুরা বাজার এলাকায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছে। দেখা যাচ্ছে যারা এখানে কিছুক্ষণ আগে অবস্থান করছিল অবরোধকারীরা, তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকে আহত হয়েছেন, তবে কতজন মারা গেছেন এই বিষয়টি কিন্তু এখনও সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেকেই অ্যাম্বুলেন্সে করে পথ দিয়ে যাচ্ছেন বা রিকশায় করে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষার্থী এবং জনতার ব্যাপক ভিড় এবং তারা সবাই স্লোগান দিচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। 24-এর তারুণ্য ইতিহাস গড়ে আবারও প্রমাণ করল, ছাত্র জনতা রাজপথে নামলে গণ অভ্যুত্থান ঠেকানো যায় না। হাসিব বিল্লাহ, এখন প্রগতি সরণি, ঢাকা। জুলাই অভ্যুত্থান কিংবা তারও আগে টানা 3 মেয়াদে আওয়ামী লীগের শাসনামলে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশের ভূমিকা। তাই 5 আগস্টের পর এই বাহিনীর সংস্কারের দিকে তাকিয়ে সবাই। এর মধ্যে এ নিয়ে কাজ প্রায় শেষ করেছে সংস্কার কমিশন। জানিয়েছেন পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা এবং তাদের হাতে প্রাণঘাতী অস্ত্র না দেয়া সহ বিভিন্ন সুপারিশ করা হবে। বাকিটা জানাবেন আরিফ হোসেন। ফ্যানের সাথে বা অন্য কিছুর সাথে ঝুলিয়ে পিটিয়েছে, আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এসে পিটিয়েছে। বিএনপির ডাকা কর্মসূচি থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মহানগর দক্ষিণের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ। এরপর রিমান্ডের নামে নির্যাতন, হাত পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পুলিশ পিটিয়েছিল তাকে। আমাদের ছেলেবেলে যারাই যখন অ্যারেস্ট হয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা এরকমই, আমাদেরও এক্সপিরিয়েন্স এরকমই। পৈশাচিক নির্যাতন, মধ্যযুগীয় নির্যাতন আমাদের উপরে পুলিশের মাধ্যমে এই সরকার স্টিম রোলার দিয়ে চালিয়েছে। একইভাবে নির্যাতনের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হিমেল। তার বিরুদ্ধে মামলার সংখ্যা 20টির বেশি। এবার যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের মামলার হিসেব করা যাক। পুলিশ তাকে মামলা দিয়েছে 326টি। মামলা ছাড়া গ্রেপ্তার করতো, মামলা নাই, মামলা দিয়ে দিত, একটা পেন্ডিং মামলা না হলে পকেটে ইয়েবা ঢুকে দিত।
যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আর রিমান্ডের নির্যাতন সেটা ছিল অসহনীয়, অমানবিক। কোনো মানুষকে এভাবে পেটাতে পারে, এভাবে নির্যাতন করতে পারে, এটা আমার জানা ছিল না। 14 সালে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা হওয়ার পরবর্তী সময়েও আমাকে রিমান্ডে নিয়ে এসে আমাকে টানিয়েও পিটানো হয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর এই পল্টন থানাটি পুরোটাই পুড়িয়ে দেয় ছাত্র জনতা। অপরাধ ছিল ছাত্র জনতার বুকে গুলি চালানো। এরপর দাবি ওঠে পুলিশ সংস্কারের, গঠন হয় পুলিশ সংস্কার কমিশন। তবে সাধারণ মানুষ কেমন পুলিশ প্রত্যাশা করছেন আর সংস্কারই বা কী হচ্ছে তা জানবো আমরা। সাধারণ মানুষের ভাবনায় পরিচ্ছন্ন পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে যে পুলিশের দ্বারা যেভাবে নির্যাতন চালাইছে, আমরা ওইরকম পুলিশ চাই না। আমরা পুলিশ চাই জনগণের আস্থার প্রতীক। যে পুলিশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এদের কোনো সাপোর্টে না যাক, দলের কোনো যেন সাপোর্ট না যাক, জনগণ নিরপেক্ষ যেন তাদের কাছে গিয়ে আমরা বিচার পাই। বরাবরই সকল রাজনৈতিক দল পুলিশকে বিরোধী দলমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে। মৃত্যুর মিছিলে টিকিয়ে রেখেছে ক্ষমতা। প্রাণহানি এড়াতে ইউরোপীয় দেশগুলোর নির্ধারিত একটি মানদণ্ড আছে। সেই অনুযায়ী প্রাণঘাতী অস্ত্র পুলিশকে না দেওয়ার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া গ্রেফতার রিমান্ডের আসামির ক্ষেত্রে নির্দেশনা মানতে হবে হাইকোর্টের। পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতির দায়িত্বে স্বতন্ত্র কমিশনকে সুপারিশ করবে তারা। 2007 সাল থেকে একটা পুলিশ কমিশন করার জন্য একটা প্রস্তাব পেন্ডিং আছে। সেটা সরকার কেন করে নাই আমরা এটা ওনাদেরকে বারবার জিজ্ঞেস করছি। পার্লামেন্ট তো নাই, এখন কোনো একটা আইন তৈরি করতে গেলে আপনাকে আইন তো করা যাবে না, আইন করতে হবে অর্ডিন্যান্স। পুলিশ অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করে, আর 167 আছে হলো রিমান্ড। এইসব ব্যাপার নিয়ে আপনার 1998 সাল থেকেই হাইকোর্টে এবং অ্যাপিল ডিভিশন সুপ্রিম কোর্টে অনেক মামলার নির্দেশনা আছে। পুলিশ সংস্কার এখন সময়ের দাবি বলছে অপরাধ বিশ্লেষকরা। তবে রাজনৈতিক বলয় থেকে মুক্ত করা না গেলে সংস্কার সুপারিশ কোনো কাজে আসবে না। বড় রাজনৈতিক দলগুলোর এই কমিটমেন্ট কার্যকরী এবং বাস্তবায়নযোগ্য না হবে যে তারা ক্ষমতায় গেলে বা কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করবে না, ততদিন পর্যন্ত আমরা সংস্কার কমিশন কিংবা সাধারণ মানুষ থেকে শুরু করে যে যত আমরা প্রত্যাশা করি না কেন, আসলে আদতে খুব একটা বেশি যে পরিবর্তন আমরা দেখতে পাবো দিন শেষে, সেটি প্রত্যাশা করাটাও কোনো ক্ষেত্রে আমাদের জন্য অতি প্রত্যাশা হয়ে দাঁড়াবে। আইন প্রয়োগকারীরা অন্যায় কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি পেলে অন্যরাও অসৎ আচরণে জড়িত হওয়া থেকে বিরত থাকবে বলে মনে করে পুলিশ সংস্কার কমিশন। তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হয় তাহলে দেখা যাবে যে একজনের শাস্তি হলে 10 জন আর করবে না। আরিফ হোসেন, এখন, ঢাকা। 31st নাইটের আতশবাজি পটকা ফোটানো বন্ধে সন্ধ্যার পর থেকে মাঠে নামবে মোবাইল কোর্ট। পরিবেশ অধিদপ্তর এই তদারকি করবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গাছে পেরেক অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি আরও জানান, গাছ সুরক্ষা আইন তৈরির কাজ চলছে। বলেন, গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন বন্ধের বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে। বন অধিদপ্তরের তত্ত্বাবধানে গাছ সুরক্ষা কর্মসূচি চলে রাজধানীর ধানমন্ডি এলাকায়। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়, সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে, সেটা আমরা খুঁজব। রাজধানীবাসীকে আতশবাজি পটকা না ফোটানোর অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। আগামী বছর থেকে রাজধানীতে নির্দিষ্ট স্থানে নতুন বছরের আতশবাজির উদযাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানান, এবছর অভিযানে 172 কেজি আতশবাজি পটকা জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সারা শহরে নয়, আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। গত এক সপ্তাহ যাবত আমরা আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা
চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে কক্সবাজারে ভিড় জমিয়েছেন পর্যটকরা। হোটেল মোটেলগুলোতে উৎসবের আমেজ। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মন্তোষ বেদগোপ। মন্তোষ, নতুন বছরকে বরণ করতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? কি কি আয়োজন থাকছে সেখানে? একই সঙ্গে 31st উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে সেখানে? মুক্তি, সৈকতের শহর জুড়ে কিন্তু একটা উৎসবের আমেজ আজকে তৈরি হয়েছে। আমরা দেখছি যে 31st নাইট এবং নতুন বছর, ইংরেজি বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা দেখছি যে প্রচুর পর্যটক কক্সবাজার সৈকতে এসেছেন। কক্সবাজারের হোটেল মোটেলগুলোতেও কিন্তু শতভাগ কক্ষ, বিশেষ করে তারকা মানের হোটেলগুলোতে বুকিং রয়েছে এবং এই যে বিপুল পর্যটকের চাপ, এটির কারণে এখানকার ব্যবসা বাণিজ্য কিন্তু জমে উঠেছে এবং যেটি বলছিলেন যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, এটির কারণে আমরা দেখছি যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এখানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সৈকতের যে মূল পয়েন্টগুলোতে মূলত পর্যটকের সমাগম বেশি থাকে, এই ধরনের পয়েন্টগুলোতে ট্যুরিস্ট পুলিশের যে পদচারণা, সেটি তাদের যে তৎপরতা সেটি বেড়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করছেন এবং কোনো পর্যটক যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন এবং যদি কোনো ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হন, সেক্ষেত্রে তারা যাতে তাৎক্ষণিকভাবে সেটির প্রতিকার পেতে পারেন, সেজন্য কিন্তু তাদের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যে বিপুল পর্যটকের চাপ, বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে, এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে উখিয়ার ইনানি, দরিয়ানগর কিংবা হিমছড়ি এলাকা, এইসব এলাকাগুলিতে কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে এবং এই কারণে এখানকার যে ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু বেশ চাঙা রয়েছে। এবং সৈকত ছাড়াও এখানে সৈকত শহরের যে হোটেল মোটেল জোন কিংবা এখানে যে বার্মিস মার্কেট এবং শুটকির দোকান কিংবা অন্যান্য যে সৈকত কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবখানে কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে এবং এই কারণে ব্যবসা বাণিজ্য কিন্তু স্বাভাবিকভাবে বেড়েছে। এবং সৈকত কেন্দ্রিক যারা মূলত ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, এখানে যারা ক্ষুদ্র হকার থেকে শুরু করে এখানে জেটিস্কি চালক, বিচ বাইক চালক রয়েছেন, ঘোড়া চালক রয়েছেন, সবার মাঝে কিন্তু একটা স্বস্তি, একটা আনন্দ কিন্তু কাজ করছে। এখানে 31st নাইটের যে আয়োজন, আমরা দেখেছি যে 2017 সালের আগে এখানে সৈকতে মুক্ত পরিবেশে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, তবে এটি এবার থাকছে না। তবে এখানকার যে হোটেল মোটেলগুলো রয়েছে, সেখানে তারকা মানের হোটেলগুলোতে অভ্যন্তরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবার থাকছে। এই ছিল মুক্তি, আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। মন্তোষ বেদজ্ঞ যুক্ত ছিলেন কক্সবাজার থেকে। আসন্ন ইংরেজি নববর্ষ ঘিরে যশোরের গদখালিতে বেড়েছে ফুলের চাহিদা। এই উৎসব ঘিরে এরই মধ্যে লেনদেন হয়েছে 3 কোটি টাকার। দাম ভালো থাকায় পুরো মৌসুমে প্রায় 500 কোটি টাকার ফুল বিক্রির আশা এখানকার ব্যবসায়ীদের। ফুল চাষের আগ্রহ ধরে রাখতে প্লাস্টিক ও বিদেশি ফুল আমদানি বন্ধের দাবি তাদের। রিপন হোসেনের প্রতিবেদন। গদখালির ফুল চাষি সাজেদা খাতুন 2 বিঘা জমিতে 32 লাখ টাকা খরচ করে চাষ করেছেন জারবেরা ফুল। আবহাওয়া ও বাজার ভালো থাকলে এবারই বিক্রি করতে পারবেন অন্তত 15 লাখ টাকার ফুল। এভাবেই ক্ষেত থেকে 4 বছর ফুল ও চারা বিক্রি করতে পারবেন তিনি। সেক্ষেত্রে খরচ বাদে 20 থেকে 30 লাখ টাকা লাভের আশা তার। একই অবস্থায় এই অঞ্চলের অন্য চাষিদেরও। প্রতি বছরে যদি আমি 15 লাখ টাকা করেও ইনকাম করতে পারি, তাহলে আমার 4 বছর আমি তো একটা নাই ফুল নিতে পারবো, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে। 1 জানুয়ারি কে উপলক্ষ করে আমাদের ফুলের বাজারটা খুব ভালো, আমরা ফুলটাও ভালো দামে বিক্রি করতে পেরেছি। বর্তমান ফুলের যে বাজার আছে সেটা মোটামুটি খুবই ভালো এবং বাজার পরিবেশটাও ভালো। স্বাভাবিক বিক্রির পাশাপাশি ইংরেজি নববর্ষ উপলক্ষে গদখালির পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের ফুল বিক্রি। গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ বিক্রি হচ্ছে নানা জাতের ফুল। ফুল সংগ্রহ করতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা যশোরে। খরচ গোলাপে 10 কাঠা মতো আমার আছে, 50-60 হাজার টাকা খরচ হয়। তো এবছর মোটামুটি ভালোই বিক্রি হয়েছে, 40-50 হাজার টাকা বিক্রি হয়েছে। গাঁদা ফুল আজকে বেচলাম 300 টাকা হাজার, গোলাপ বেচলাম 500 টাকা শ। তো এইরকম বাজার গেলে আমাদের মোটামুটি দেখা আছে আমাদের চালান ভালো পয়সা পাওয়া যাবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের মাল যায় এবং আমরা যশোর থেকে শুরু করি, খুলনা, বরিশাল, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা সব জায়গায় মাল যায়। সোমবার স্থানীয় বাজারে প্রতি হাজার গাঁদা ফুল 200 থেকে 400 টাকা, প্রতিটি গোলাপ
5 থেকে 10 টাকা, জারবেরা 10 থেকে 18 টাকা, রজনীগন্ধা 6 থেকে 8 টাকা, চন্দ্রমল্লিকা 1 থেকে 3 টাকা ও গ্লাডিওলাস বিক্রি হচ্ছে 8 থেকে 15 টাকায়। ব্যবসায়ী সমিতির দাবি, ইংরেজি নববর্ষকে ঘিরে 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে, আর পুরো মৌসুমে 500 কোটি টাকার ফুল বিক্রির আশা তাদের। ইংরেজি নববর্ষ, সেই নববর্ষ উপলক্ষে গত 2-3 দিনে আমাদের এই অঞ্চল থেকে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আমাদের অনুষ্ঠানকে ঘিরে এবং সারা বছরে এই ফুলের রাজ্য থেকে 4 থেকে 500 কোটি টাকার ফুল বিক্রির টার্গেট থাকে। দেশের মোট চাহিদার 70% ফুলই সরবরাহ হয় গদখালি থেকে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয়, যেখান থেকে প্রতি বছর প্রায় 500 কোটি টাকার বাণিজ্য হয়। এখন যশোর। 2025 সালকে বরণ করে নিতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা, তাই দেশে দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বের সবচেয়ে বড় বর্ষবরণ উৎসবের জন্য প্রস্তুত ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পরীক্ষামূলকভাবে প্রজ্বলিত করা হয়েছে 32,000-এর বেশি LED বাতির ক্রিস্টাল বল। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে নতুন বছরের আগাম বার্তায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শান্তির নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানান জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। সমুদ্র সৈকতের পাশে মঞ্চ প্রস্তুতে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রস্তুত দর্শনার্থীরাও, এখন শুধু সময়ের অপেক্ষা। আর মাত্র কয়েক ঘন্টা বাদেই নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। ঐতিহাসিক ক্ষণটি বরণ করে নিতে ব্রাজিলের পথে প্রান্তরে দেখা মিলছে লাখ লাখ পর্যটক। কারণ আইকনিক কোপাকাবানা সমুদ্র সৈকতে হবে বিশ্বের সবচেয়ে বড় বর্ষবরণ উৎসব। ধারণা করা হচ্ছে এই উদযাপনে অংশ নেবেন 25 লাখ মানুষ। বিচ পার্টির পাশাপাশি কোপাকাবানায় পোড়ানো হবে 15 টন আতশবাজি। বর্ষবরণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে পরীক্ষামূলকভাবে প্রজ্বলিত করা হয়েছে ক্রিস্টাল বল। যুক্তরাষ্ট্রের টাইমস স্কোয়ারে বিশেষ এই বলটিতে রয়েছে 32,000-এর বেশি LED বাতি। প্রায় 12,000 পাউন্ডের ক্রিস্টাল বলটি 1,60 লাখ উজ্জ্বল রং প্রদর্শনে সক্ষম। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে হাজারো দর্শনার্থীর সামনে আবারও বলটিকে প্রজ্বলিত করা হবে। 10,000 আতশবাজির মাধ্যমে 2024 সালকে বিদায় জানিয়েছে চীনের মধ্যাঞ্চলীয় শহর লিউইয়াং। পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে কয়েক বছর ধরে এমন উদযাপন করছে শহরটি। মিলছেও সুফল। বিশেষ এই উৎসবে সামিল হন 1 লাখের বেশি দর্শনার্থী। আতশবাজির পাশাপাশি ছিল মনোমুগ্ধকর ড্রোন শো। জলবায়ু পরিবর্তন রোধের পাশাপাশি নতুন বছর বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের কণ্ঠে ছিল সংঘাতের পাতা উল্টে শান্তির নতুন অধ্যায় শুরু করার আহ্বান। Some achievements of the past year include eliminating malaria and other neglected diseases in numerous countries, 17 countries from Africa using a new malaria vaccine. I see hope in activists, young and old, raising their voices for progress. I see hope in the humanitarian heroes overcoming enormous obstacles to support the most vulnerable people. I see hope in developing countries. এদিকে বর্ষবরণ উপলক্ষে পশ্চিমা দেশগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সড়কে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। নিউ ইয়র্কে হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন শহরটির পুলিশ কমিশনার। অন্যদিকে সন্ত্রাসী হামলার পর তল্লাশি বাড়ানো হয়েছে জার্মানিতে। রাজধানী বার্লিনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বর্ষবরণের আয়োজনস্থলের পাশে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। নানা চ্যালেঞ্জ আর অনিশ্চয়তার মধ্যে আসছে বছরের শুরুর দিনই পাঠ্যপুস্তক বিতরণ শুরু হবে। তবে সবার হাতে পৌঁছানো যাবে না বই। প্রথম দিন বিনামূল্যের সব পাঠ্যপুস্তক পাবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। অন্যরা পাবেন বাংলা, ইংরেজি ও গণিত। তবে এখন পর্যন্ত 2025 শিক্ষাবর্ষের 15% পাঠ্য বই মাঠ পর্যায়ে পৌঁছেছে। সব বই 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে বলে প্রত্যাশা এনসিটিবির। তবে প্রিন্টিং প্রেস মালিকরা বলছেন সব বই মাঠ পর্যায়ে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। ফরহাদ বিন নুরের প্রতিবেদন।
চলছে 2025 শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের কাজ। নতুন বছরে নতুন শ্রেণীতে নতুন এই বই শিক্ষার্থীদের পড়াশোনায় যোগ করবে বাড়তি আনন্দ এবং উৎসাহ। তবে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই কবে নাগাদ পৌঁছাবে আজকে সেটি জানার চেষ্টা করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের তৈরি 2021-এর বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত হয় 2012 সালের কারিকুলামে ফেরার। এরপর সেই কারিকুলামের বিভিন্ন শ্রেণীর 441টি বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া করতে ঘনিয়ে আসে ডিসেম্বর। এছাড়া নানান চ্যালেঞ্জের মধ্যেও 30 ডিসেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে 15% বই পাঠানোর ছাড়পত্র হয়েছে। বিগত সময় নিম্নমানের পাঠ্য বইয়ে সারা দেশ ছয়লাভ থাকলেও এবার বইয়ের কাগজ এবং ছাপার মান নিশ্চিতে প্রেসে মন্ত্রণালয়ের প্রতিনিধিদের তদারকি চোখে পড়ে এখন ভিড়। নিম্নমানের বই ছাপানো ইতোমধ্যে শুধু প্রাথমিকেরই লক্ষাধিক বই বাতিল করেছে এনসিটিবি। 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য 40 কোটির বেশি বই বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে সরকারের ব্যয় 2350 কোটি টাকা। এনসিটিবি বলছে বছরের প্রথম দিনই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। অন্য শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বাংলা, ইংরেজি ও গণিত বই। এসব শ্রেণীর আরও 3টি করে বই 10 জানুয়ারির মধ্যে, বাকি বই 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে। দশম শ্রেণী যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমরা 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই আমরা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। বইয়ের মান খারাপ করলে তার কোনো ক্ষমা হবে না, সে শাস্তি পাবেই। এবং পূর্বে যাই কিছু হয়ে থাকুক, এবার শাস্তি তাকে ভোগ করতে হবে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের প্রায় লক্ষাধিক বই, আমরা খারাপ বই বাতিল করে দিয়েছি। তবে প্রেস মালিকরা বলছে জানুয়ারি নয়, সব বই মাঠে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। আমাদের আন্তরিকতা, চেষ্টা সব থাকার কারণেও র ম্যাটেরিয়ালসের সংকটের কারণে আসলে কিছুটা ডিলে হয়ে যাবে। এনসিটিবি যে আশাবাদ ব্যক্ত করতেছে সেটা আসলে জানুয়ারি 20 তারিখের মধ্যে সব বই যাওয়ার পথে সম্ভব হবে না। তবে এটা ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে হয়তো সব বই যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য যেন শিখন ঘাটতি তৈরি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান এই শিক্ষাবিদের। জানুয়ারির ভিতরে প্রত্যেকটা বিদ্যালয় কেন্দ্রিক বিদ্যালয় কার্যক্রম চলবে, বিদ্যালয় চালাতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নানা রকমের অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের শিক্ষাক্রমে করবার সুযোগ আছে, সহশিক্ষাক্রমিক কার্যক্রম করবার সুযোগ আছে। সেই অনুযায়ী একটা নির্দেশনা দিলে যাতে করে 1 জানুয়ারি থেকে আমাদের শিক্ষার্থীরা স্কুল কেন্দ্রিক কার্যক্রমের সাথে সংযুক্ত থাকতে পারে। কোনো প্রিন্টিং প্রেস নিম্নমানের বই ছাপালে এবং নির্ধারিত সময়ে বই দিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ভারতের হুঙ্কারের উত্তর দিতে প্রস্তুত বাংলাদেশ। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি পিছপা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ রয়েছে। এছাড়া সীমান্তে অপহরণের শিকার বনরক্ষী সহ সবাইকে উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি। এদিকে পুলিশি ও বিজিবির জনবল বৃদ্ধি আধুনিকায়নে কাজ করছে সরকার বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি নাই, আপনার র্যাব, পুলিশ যারা আছে এবং আনসার যারা আছে এবং অন্যান্য সব বাহিনীগুলি, ইভেন মাদকের রয়েছে, তাদের তো ক্ষেত্রে যেসব টাকা বাড়ানোর প্রয়োজন হয়, এগুলি কিন্তু আমরা বললেও অনেক সময় হয় না। আপনারা বললে কিন্তু আরও বেশি ইফেক্টিভ হবে। আপনারা যদি এটা প্রচার করতে থাকেন যে এদের জন্য জনবল বাড়ানো দরকার, এদের হাতিয়ার বাড়ানো দরকার, এদের খাবার উন্নতি করা দরকার, এদের থাকার ব্যবস্থা উন্নতি করা দরকার, এটা যদি আপনারা প্রকাশ করেন, আপনারা যদি মিডিয়া এটা প্রকাশ করে যান, তো আমাদের জন্য এবং এই বাহিনীগুলির জন্য কিন্তু অনেক উপকার হবে।
হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজল সরকার। কাজল, বিস্ফোরণের ঘটনাটি কিভাবে ঘটেছে জানাবেন এবং নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা? আজকে সকাল 9টার দিকে স্থানীয়রা যেটি বলছেন যে হঠাৎ করেই বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি মূলত হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাওই বাজারের পাশেই একটি আকিজ ভেঞ্চার নামক একটি শিল্প প্রতিষ্ঠানে। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি, যদিও আসলে অনেক কষ্ট করে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়েছে, কেননা বিস্ফোরণের পরপরই স্থানীয়রা যেটি বলছেন যে কারখানা কর্তৃপক্ষ তাদের যে ফটকগুলো ছিল, যে গেটগুলো ছিল, প্রত্যেকটি ফটক তারা বন্ধ করে দিয়েছিলেন। আমরা আসলে ভেতরে প্রবেশ করে যেটি দেখেছি যে মূলত এখানে গ্যাসের যে লাইন ছিল, সেই লাইনেই আসলে কাজ করছিলেন শ্রমিক সহ ইঞ্জিনিয়াররা, এবং বলা যায় যে জায়গাটিতে তারা কাজ করছিলেন এটি মোটামুটি ছোট একটি সাব স্টেশন গ্যাসের। হঠাৎ করে আসলে সেই জায়গাটিতে যখন গ্যাসের প্রেসার বেড়ে যায়, তখন শ্রমিক সহ ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করছিলেন এবং তখনই আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ফলে বাহুবল থানার ওসি আমাদেরকে যেটি জানিয়েছেন, ঘটনাস্থলেই 2 জন শ্রমিক মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে আরো 2 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে যে 4 জন মারা গিয়েছেন এখন পর্যন্ত, তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং 4 জন শ্রমিক ছিলেন। ওসি সাহেব আমাদেরকে আরেকটি বিষয় যেটি জানিয়েছেন যে মূলত গ্যাসে ত্রুটি দেখা দেওয়ার কারণেই তাদের যে গ্যাস সরবরাহ করে প্রতিষ্ঠান গাজীপুর থেকে তারা মূলত এসেছিলেন, এবং যারা মারা গিয়েছেন তারা আসলে এখানকার শ্রমিক আসলে কেউ নয়, গাজীপুরের একটি গ্যাস কারখানা, গ্যাস কোম্পানি মূলত তারাই এই কারখানাটিতে গ্যাস সরবরাহ করেছিলেন, ওই কারখানারে আসলে মারা গেছেন। তবে একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, বাকি 3 জন শ্রমিক, আর গুরুতর আহত আরো বেশ কয়েকজন আছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কোনো কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, তারা আমাদের সঙ্গে কথা বলেনি, এমনকি আমাদেরকে ভেতরে প্রবেশের ক্ষেত্রেও আসলে প্রথম বাধা সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে যদিও আমরা আসলে ভেতরে প্রবেশ করে যেটি দেখেছি, সাবস্টেশন যেটি ছিল সেটি একেবারে বলা যায় যে বিস্ফোরণে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং স্থানীয়রা যেটি বলছেন যে এতটাই বিকট শব্দ হয়েছিল যে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত আসলে তারা কেঁপে উঠেছিলেন। এখন পর্যন্ত আসলে স্থানীয়দের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন। মুক্তি হয়েছিল আমার কাছে সবশেষ। কাজল সরকার যুক্ত ছিলেন হবিগঞ্জ থেকে, দেখছেন এখন ঢাকা। 15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন স্থলে আছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। শুভ, সম্মেলন থেকে কর্মীদেরকে কি বার্তা দেওয়া হচ্ছে? মুক্তি, সকাল 9টা থেকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন এখানে কিন্তু বিগত 15 বছর ছাড়াও বিভিন্ন সময়ে ছাত্র শিবিরের যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, তাদের একাংশ এসে তাদের অভিজ্ঞতা এবং নির্যাতনের কথা আসলে অভিজ্ঞতা বর্ণনা করেছেন, এবং বিশেষ করে তারা বারবারই বলছেন যে 5 শতাধিক নেতাকর্মীরা অবস্থায় আসলে আছে, তাদের অভিজ্ঞতার কথা তারা আসলে বর্ণনা করছিলেন। কিছু জামাতের আমির এখন বক্তব্য রাখছেন সার্জিস আলম, এবং তারা তাদের আরো একটা স্মৃতির কথা আসলে বলছিলেন যে সোহরাওয়ার্দী উদ্যানে এবার প্রথমবারের মতো তাদের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হচ্ছে। এখানে একেবারে প্রথমে ছাত্র শিবিরের প্রথম তারা তাদের যে ছাত্র খুন হয়েছিল আব্দুল মালিক, এখানেই তার রক্ত ঝরেছে, সেখানেই কেন্দ্রীয় সদস্য সম্মেলন হচ্ছে আজকে 54 বছর পরে। এখানে প্রায় 6,500 সদস্য তারা অংশগ্রহণ করেছেন, এবং তারা গতকালকে তাদের ভোটও শেষ করেছেন। কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আসলে কেন্দ্রীয় সভাপতি নতুন করে নির্বাচন করা হয়, পরবর্তী বছরের জন্য সেক্রেটারি জেনারেল মনোনয়ন করা হয়, এবং একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়, যেটি আগামী বছর আসলে পুরো ছাত্র শিবিরকে সারা দেশে পরিচালিত করবেন। তো তারা বারবারই বলছেন যে তাদের ওপরে যে নির্যাতন নেমে এসেছিল, তাদেরকে যে অনেকভাবে ট্যাগ দেয়া হয়েছে, ছাত্রত্ব বাতিল করা হয়েছে, এই সব কিছুর বিচার তারা চান, এবং তারা ঘুরে ফিরে বলছেন যে এই বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। ছাত্র শিবিরকে রক কাটা বলে বা ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে আসলে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি করা হয়েছিল, তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু
ছাত্র শিবির সত্যের পথে ছিল বলে, ছাত্র শিবিরের রাজনীতি সঠিক ছিল বলে আজকে এই 17 বছর পরে এসে তারা একেবারে প্রকাশ্যে তাদের এই সম্মেলনটি করছে এবং এখানে বাধাহীনভাবে তারা করছে। তাদের নামে যে অভিযোগ আসলে দেওয়া হয়েছিল সেগুলো কোনোটি সত্য নয় বলে তারা দাবি করছেন। তো এই সদস্য সম্মেলনে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এবং আন্তর্জাতিক অসংখ্য ছাত্র সংগঠনের কেন্দ্র সভাপতি তারা আসলে এখানে এসেছেন। তারা কথা বলেছেন, তাদের ঐক্যমত পোষণ করেছেন ছাত্র শিবিরের রাজনীতির সাথে। এখানে গণ অধিকার পরিষদের যে সদস্য সচিব আক্তার হোসেন তিনিও বলেছেন যে তিনি যখন রাজনীতি শুরু করেছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাকে আসলে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি মাদ্রাসায় পড়েন বলে তাকে ট্যাগ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তিনি বলছেন যে ছাত্র শিবির করুক বা অন্য যে কোনো রাজনৈতিক দল করুক, মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা যে ছাত্রদের ওপর করা হয় এবং শিবিরকে যে শিবির নামের যে ট্যাগ দেওয়া হয় সেটির কারণে শিবির অনেক পিছিয়ে পড়লেও শিবির কিন্তু 17 বছর পর আবার নতুন করে ঘুরিয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। সহকর্মী মুজাহিদ শুভ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। দ্রুতই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান শিক্ষার্থীরা। কোনোখানে যেন কোনো বৈষম্য না থাকে, পাহাড়ে এক নীতি, সমতলে এক নীতি, এটা যেন না হয়। এই সংবিধান আমরা বদলাতে চাই এবং আমরা বাংলাদেশের মানুষের যেটা কল্যাণকর হয় সেই সংবিধান আমরা চাই, নতুন সংবিধান চাই। পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার পক্ষে সংস্কার কমিশন। রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা সহ জনবান্ধব বাহিনী গড়তে আসছে সুপারিশ। %15 বই দিয়ে বছরের প্রথম দিনে বিতরণ শুরু। সব বই হাতে পেতে লাগবে ফেব্রুয়ারি। এবং নতুন বছর বরণে কক্সবাজার সহ পর্যটন কেন্দ্রগুলোতে ঢল। 31st নাইটে আতশবাজি বন্ধে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।